রাজনীতি কোনো স্থায়ী সম্পর্ক নয়। এখানে আজ যারা বন্ধু, কাল তারাই একে অপরের অস্তিত্বের সংকটের কারণ, পরস্পরের টিকে থাকার শর্ত। কিন্তু দিল্লির মসনদে বসে থাকা সেই কিংমেকার চন্দ্রবাবু নাইডু হঠাৎ কেন শত্রু শিবিরের হাত ধরছেন? ক্ষমতার লাল গালিচার আভিজাত্য ছেড়ে কেন তিনি আজ কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ? এটা কি শুধু সৌজন্যের রাজনীতি, নাকি রাষ্ট্রীয় শাসকের সর্বোচ্চ জুটির রুথলেস রাজনীতির খাঁচা থেকে বাঁচতে নাইডুর কোনো নতুন বাঁচার কৌশল? হিসেবটা পরিষ্কার, এনডিএর অন্দরে এখন ক্ষমতার এমন এক মরণ খেলা চলছে যেখানে পুরনো বন্ধুরাই সবচেয়ে বড় বোঝা। আজকের এই পর্বে রাজনীতির সেই ভাঙা গড়া, সেই গোপন সমীকরণ বলবো, যা আগামী দিনে ভারতের রাজনীতির পুরো মানচিত্রটাই বদলে দিতে পারে। চলুন মুখোশ খুলি রাজনীতির এই আসল গল্পের। নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। রাজনীতির ময়দানে কখন সমীকরণ বদলে যায় তা সহজে টের পাওয়া যায় না, কিন্তু আজকে শুরুটা করেছি এমন এক দৃশ্য, এমন এক অপটিক্স পলিটিক্স দিয়ে যা দিল্লির অলিন্দের রীতি মতন শোরগোল ফেলে দিয়েছে। ছবিটা কর্ণাটকের কোপ্পল জেলার। এক পাশে নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন এনডিএর সেই কিং মেকার চন্দ্রবাবু নাইডু, আর তার দুপাশে দাঁড়িয়ে কংগ্রেসের দুই হেভি ওয়েট মুখ্যমন্ত্রী। দৃশ্যটি দেখুন। নাইডু বাবু কংগ্রেসের এই দুই নেতার হাত এমন শক্ত করে ধরে আছেন যে মনে হচ্ছে যেন কোনো এক অটুট বন্ধন। তিনজনের মুখেই অনাবিল হাসির ঝলক। ছবিটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন নাইডু বাবু কেমন শক্ত করে কংগ্রেসের দুই শক্তিমান মুখ্যমন্ত্রীর হাত ধরে রয়েছেন। তিনজনের হাসি মুখের এই ফ্রেমটাকে নিছক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো গেম প্ল্যান? এটাই তো প্রশ্ন। পর্দার আড়ালে হঠাৎ কি এমন ঘটে গেল যে তৃতীয় মোদী সরকারের কিংমেকার এভাবে প্রকাশ্যে কংগ্রেসের পাশে থাকার অপটিক্স তৈরি করলেন? কোনো বড় খেলা হতে চলেছে কি? হয়তো এক্ষুনি কিচ্ছু ঘটবে না, কিন্তু 29 লোকসভা ভোটের আগেই দ্য গ্রেট পাল্টু মাস্টার আবার কোনো বড় পাল্টি মারবেন। এই দৃশ্যপট তৈরি কি তারই এক ঝলক? মোদী যার জন্য এতদিন দিল্লিতে লাল গালিচা বিছিয়ে দিচ্ছিলেন, যার সমর্থনের লাঠির উপর দাঁড়িয়ে তৃতীয় মোদী সরকার সেই নাইডু হঠাৎ কেন কংগ্রেসের নেতাদের বুকে জড়িয়ে ধরছেন, তার সঙ্গে উচ্চকণ্ঠে মঞ্চে দাঁড়িয়ে প্রশংসা করছেন? ঘটনাটা আগে জানাই। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, যাকে দক্ষিণ ভারতের রাজনীতির চাণক্য বলা হয়, তিনি একটি সরকারি কর্মসূচির আয়োজন করেছিলেন। অনুষ্ঠান ছিল কর্ণাটকের কোপ্পাল জেলার হোসপেট অঞ্চলে তুঙ্গভদ্রা ড্যামের নবনির্মিত 33টি স্পিলওয়ে গেটের উদ্বোধনী অনুষ্ঠান। আমন্ত্রণ গিয়েছিল প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেও। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কংগ্রেসের মানুষ, তার উপস্থিতি প্রত্যাশিত ছিল, কিন্তু চমকে দিলেন নাইডু বাবু। গল্পের শেষ এখানেই নয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় জলমন্ত্রী সি.আর. পাটিলও উপস্থিত ছিলেন। তার সামনেই নিজের প্রতিবেশী দুই রাজ্যের দুই কংগ্রেসের মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা করলেন চন্দ্রবাবু। সাধারণত নাইডু বাবুর মতন এনডিএর সিনিয়র নেতারা কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের সরকারি অনুষ্ঠান এড়িয়ে চলেন, কিন্তু এবার তিনি কেবল সশরীরে হাজিরই হলেন না, মঞ্চে উঠে কংগ্রেসের এই মুখ্যমন্ত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হলেন। নাইডু বাবু মঞ্চ থেকে সরাসরি বলে দিলেন, ডি.কে শিবকুমার ইজ এফেক্টিভ অ্যান্ড ডাইনামিক, ভেরি পজিটিভ, আই অ্যাপ্রিশিয়েট হিম। Shiv Kumar is very effective and dynamic, very positive. I appreciate him. শুনলেন আপনারা? মোদী সরকারের কিংমেকার বলছেন ডি.কে শিবকুমারের কাজের প্রশংসা করি আমি। ভাবতে পারছেন এনডিএর স্তম্ভ হয়েও বিরোধীদের এমন খোলামেলা প্রশংসা? এই কথা শুনে সি.আর. পাটিল যে চমকে গেছেন তা কি বলতে। তাহলে কি নাইডু বাবু এখন কোনো নতুন চাল চালছেন? দিল্লি সিংহাসনের অন্দরে কি কোনো বড়সড় অস্থিরতা দানা বাঁধছে? নাইডু বাবুর চমক এখানেই শেষ নয়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে নিয়েও তিনি ছিলেন প্রশংসার পঞ্চমুখ। নাইডু সরাসরি ঘোষণা করলেন, রেবন্ত অত্যন্ত ডাইনামিক, তিনি যে তেলেঙ্গানার স্বার্থ নিয়ে আপোষ করেন না তা দেখে আমি মুগ্ধ। আমাদের দেশের উন্নতির জন্য এখন একসঙ্গে কাজ করতে হবে। Revanth Reddy garu also is very dynamic, but he won't compromise Telangana rights. I am also impressed about it, but we have to protect our interest. Finally, we have to work together for building this great nation. মঞ্চে দাঁড়িয়ে চন্দ্রবাবু কেবল দুই কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে আলিঙ্গনই করলেন না, বরং হাত শক্ত করে ধরে মুষ্টিবদ্ধ অবস্থায় ছবি তুললেন। মনে হলো যেন কোনো নতুন জোটের বার্তা।
কেন নাইডু বাবু ধীরে ধীরে কংগ্রেসের ছায়ায় নিজের জায়গা খুঁজছেন? আসলে খেলাটা অনেক গভীর। মোদী শাহের অপারেশন ভাঙাগড়ায় এখন সারা দেশের আঞ্চলিক দলগুলো তটস্থ। আম আদমি পার্টি হোক বা তৃণমূল, যেখানে সুযোগ পাচ্ছেন ওখানেই মোদী শাহের ছাঁচে পার্টি ভেঙে নতুন রূপ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র শিবসেনার পর এখন টার্গেট শরদ পাওয়ার এনসিপি। এনডিএর অন্দরের হিসেবটা একবার মিলিয়ে দেখুন। একটা সময় চন্দ্রবাবু নাইডুর টিডিপি ছিল এনডিএর সবচেয়ে শক্তিশালী সহযোগী দল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। 16 জন সাংসদ নিয়ে টিডিপি এখন তালিকার 2 নম্বরে। তাদের টপকে 20 জন সাংসদ নিয়ে 1 নম্বরে উঠে এসেছে ত্রিপুরার ভুইফোর পার্টি এনসিপিআই। 3 নম্বরে একনাথ শিন্ডের শিবসেনার সাংসদ সংখ্যা 13 আর নীতিশ কুমারের জেডিইউ 12তে দাঁড়িয়ে। নাইডু বাবু বুঝতে পারছেন তিনি এখন আর মোদী সরকারের সেই কিংমেকার নেই। তিনি এখন এই বিশাল এনডিএ ভিড়ের একজন সাধারণ সদস্য মাত্র। তার ভয় নীতিশ কুমার বা উদ্ধব ঠাকরের মতন তাকেও হয়তো যে কোনো দিন কোণঠাসা হতে হবে। তবে রাজনৈতিক হাওয়া মোড়ক বলছে নাইডু বাবু যতই মোদীকে অন্য বার্তা দিতে চান না কেন, মোদী এখন কিছুতেই নাইডুকে ছাড়বেন না। কারণটা বড়ই জটিল। সেই কারণই লুকিয়ে আছে ক্ষমতার অঙ্কের পেছনে। আগামীর এই রাজনীতিতে কে কার জন্য কতটা প্রয়োজনীয় তা নিয়েই এখন চলছে স্নায়ুযুদ্ধ। আসলে মোদিজি এখন দুটি অত্যন্ত স্পর্শকাতর বিল পাশের অপেক্ষায়, যার একটি ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস এবং অন্যটি ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এই বিলগুলো পাশের জন্য সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। মোদিজি তাই যেন তেন প্রকারে লোকসভায় এনডিএর 293টি আসনের শক্তিকে 362তে নিয়ে যেতে মরিয়া। ডিএমকে বা স্ট্যালিন আগে থেকে ইস্যু ভিত্তিক রাজনীতির পথে হেঁটেছেন। ইডি সিবিআই এর ভয় থেকে বাঁচতে তিনি এখন অনেক ক্ষেত্রে বিজেপির সহায়ক। এই নিয়ে আমরা ইতিমধ্যে আলাদা ভিডিও করেছি, আপনারা একবার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। কিন্তু নাইডু বাবুর অবস্থা আলাদা। এই বিলগুলো পাশ হওয়া পর্যন্ত মোদিজি নাইডুকে সঙ্গে রাখবেন, কিন্তু কাজ মিটে গেলে ক্ষমতার সেই চিরচেনা কপি বুক স্টাইল, তখন হয়তো আর নাইডুকে চিনতেই পারবেন না। দ্বিতীয় কারণটি আরো গভীর। অন্ধ্রপ্রদেশের রাজনীতি মোদির প্রচন্ড হিন্দুত্ববাদী ধারার সাথে ঠিক খাপ খায় না। নাইডুর ভোট ব্যাংকে মুসলিম, দলিত আর খ্রিস্টানরা বড় অংশীদার। মোদির রাজনীতির ছায়ায় থাকার ফলে অন্ধ্রের সেই সামাজিক সমীকরণ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এছাড়া নাইডুর এমন কিছু দাবি আছে যা মোদি মানতে নারাজ। এই চাপ থেকেই তিনি এখন কংগ্রেসের দিকে হাত বাড়াচ্ছেন। তাহলে কি রাষ্ট্র ব্যবস্থার ভয় নাইডুকে তাড়া করছে? এক কথায় উত্তর হ্যাঁ। শিবসেনা, এনসিপি, মমতা বন্দ্যোপাধ্যায় বা নীতিশ কুমারের অভিজ্ঞতা দেখেই নাইডু বুঝে গেছেন চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা মানেই নিজের দলের কবর খোঁড়া। যে কোনো দিন মোদিজি হয়তো টিডিপির সাংসদদের ভাঙিয়ে বিজেপিতে মিশিয়ে দেবেন। নাইডুর আশঙ্কা আজ যেটা অন্যের সঙ্গে হচ্ছে কাল সেটা তার টিডিপির সঙ্গে হবে না। তার গ্যারান্টি কে দেবে? দলের অস্তিত্ব বাঁচাতে তাই চন্দ্রবাবু এখন এক নতুন পথের সন্ধানে। মোদী শাহের সেই পরিচিত আতঙ্ক থেকেই তিনি আজ রাহুল গান্ধীর দিকে, কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছেন। মন দিয়ে শুনুন, রাজনীতিতে পুরনো বন্ধু এখন নতুন সমীকরণের খোঁজে, আর এই চালটাই আগামী দিনে ভারতের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। রাম মন্দির ইস্যুর পর বৃহত্তর গোবলয়ে মোদির গ্রাফ যে কিছুটা নিম্নমুখী তা এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই মনে করছেন চন্দ্রবাবু নাইডু হয়তো 2029-এর কথা ভেবেই আগাম চাল চালছেন। তিনি দূরদর্শী ব্যবসায়ী, তাই শর্ট টার্মের পাশাপাশি লং টার্ম প্ল্যানিং এও তিনি ওস্তাদ। শুধু বাবা নয়, নাইডুর ছেলে নারা লোকেশও এখন রাহুলের প্রশংসায় পঞ্চমুখ। কেন? অমিত শাহ যখন ঘোষণা করলেন দক্ষিণ ভারতে বিজেপি কোনো আঞ্চলিক দলের সঙ্গে জোটে যাবে না, তখন টিডিপির সামনে তো আর কোনো বিকল্প খোলা রইল না। নারা লোকেশ তো এক ধাপ এগিয়ে সরাসরি বলেছেন রাহুল গান্ধীর কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রা থেকে তিনি অনুপ্রাণিত। রাহুলকে যেভাবে পাপ্পু বলে ট্রোল করা হয়েছিল, ঠিক একইভাবে লোকেশকেও অন্ধে পাপ্পু বলে সোশ্যাল মিডিয়ায় কৌশলে আক্রমণ করা হয়েছে। কিন্তু রাহুল যেভাবে সেই ট্রোলিংকে তুচ্ছ করে রাজনৈতিকভাবে কামব্যাক করেছেন, লোকেশ তা থেকে শিক্ষা নিচ্ছেন। এটাও আদতে এনডিএ থেকে বেরিয়ে আসার স্পষ্ট ইঙ্গিত। নাগরিকদের মনে একটাই প্রশ্ন, নাইডুকে ভেতরে ভেতরে আতঙ্কিত নীতিশ কুমার, উদ্ধব ঠাকরে বা আকালি দলের পরিণতি তিনি তো দেখেছেনই। শাসকের সর্বোচ্চ জুটির বহুল চর্চিত চুইংগাম নীতি, ইউজ অ্যান্ড থ্রো পলিসি থেকে
তিনি কি নিজেকে বাঁচাতে চাইছেন? বিশেষ করে এখন যখন সংখ্যার বিচারে নাইডুর গুরুত্ব এনডিএতে আগের মতো নেই, তখন সেই ভয়ের মাত্রা আরো বেড়েছে। কেন ইউজ অ্যান্ড থ্রো পলিসি বলছি? মনে করুন 2002-এর গুজরাটে সেই রক্তক্ষয়ী অধ্যায়ের পর যখন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালনের নির্দেশ দিচ্ছেন, তখন শরদ পাওয়ার মোদীকে সাহায্য করেছিলেন। গুজরাট দাঙ্গার পর বিজেপির ভেতরে মোদীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো নিয়ে আলোচনা শুরু হয়েছিল। দলে শুধু আডবাণী ছিলেন মোদীর পাশে, অন্য দলে থাকলেও আর ছিলেন শরদ পাওয়ার। মারাঠা নেতা মনে করেছিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে মোদীকে সরালে পরিস্থিতি আরো অস্থির হতে পারে, সেই আঁচ আসতে পারে মহারাষ্ট্রেও। তাই তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বকে মোদীকে না সরানোর পরামর্শ দিয়েছিলেন। শরদ পাওয়ার তার আত্মজীবনী অন মাই টার্মস ফ্রম দ্য গ্রাসরুটস টু দ্য করিডোরস অফ পাওয়ার এই বইয়ে লিখেছেন এই কথাই। পাওয়ারের মতোই তখন মোদীর পাশে দাঁড়িয়েছিলেন শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরে, কিন্তু আজ প্রয়োজন ফুরিয়েছে। শরদ পাওয়ারের পার্টিটাকে এই কেক কাটার মতন কেটে দিয়েছেন মোদী, এবার আরো কাটতে চলেছেন। একই নির্মম কায়দায় বালা সাহেব ঠাকরের হাতে গড়া শিবসেনাকেও ভেঙে খান খান করে দেওয়া হলো। এই ইতিহাসে নাইডু বাবুকে ভাবিয়ে তুলছে। তিনি স্পষ্ট বুঝতে পারছেন মোদীর আশ্রয় থাকা মানেই যে কোনো দিন নিজের দলের রাজনৈতিক অস্তিত্ব বিসর্জন দেওয়া। এই যে আগামীর রাজনীতির দাবার ছক, এখানে কে রাজা আর কে দাবার বোড়ে তা সময়ই বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, নাইডু বাবুর এই অবস্থান বদল দিল্লির মসনদের কাছে নিঃসন্দেহে বড় কোনো কম্পনের আগাম বার্তা। ক্ষমতার সামনে ব্যক্তিগত সম্পর্কের কোনো জায়গা নেই, কোনো পুরনো উপকারের ঋণও নেই। ওয়ান্টেড সিনেমার সেই সংলাপের মতন এখানে কোনো সানি ভাই নেই, কোনো চুনি ভাই নেই, সবটাই মানি ভাই, মানে টাকা। সলমান খানের মুখের ডায়লগটা ছিল मैं सिर्फ মানি ভাইকে লিয়ে কাম করতা হু। চন্দ্রবাবু নাইডু এই কঠিন সত্যটা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। তিনি বুঝতে পারছেন এনডিএর ভিড়ে তিনি আজ অপাঙ্কেয়। টিডিপির 16 জন সাংসদের চেয়েও এখন এনডিএর কাছে 20 জন সাংসদ নিয়ে টিএমসির সেই বিদ্রোহী গোষ্ঠী অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাগরিকরা একটা বিষয় নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। এই যে ডিকে শিবকুমার কর্ণাটকে একটি অনুষ্ঠান আয়োজন করলেন, সেখানে নাইডুর উপস্থিতি কি শুধু সৌজন্য? দেখুন, রাজনীতির মঞ্চে কোনো কিছুই উদ্দেশ্যহীন হয় না। কর্ণাটকের নদী তীরে সেই অনুষ্ঠানটি কেবল কংগ্রেসের ঘরোয়া কর্মসূচি ছিল না, এটি ছিল নাইডুর জন্য এক নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচনের মহড়া। আজ রাষ্ট্রীয় শাসকের রুথলেস রাজনীতির যুগে টিকে থাকতে হলে নাইডুকে হয় পিষে যেতে হবে, নয়তো নতুন কোনো ছাতা খুঁজতে হবে। আর সেই নতুন ছাতা হিসেবে রাহুল গান্ধী এবং কংগ্রেস আজ তার কাছে একমাত্র ভরসা। এই খেলাটা মাত্র শুরু হয়েছে। রাজনীতির দাবা খেলায় শেষ চাল টিকিয়ে দেবে, তার ফল কি হবে সেটা দেখার অপেক্ষা এখন পুরো ভারত। নতুন দিন, নতুন সমীকরণ, রাজনীতির এই অমোঘ নিয়মেই এগিয়ে চলেছে আমাদের আজকের ভারত। সবশেষে দাঁড়িয়ে আমি ক্ষমতার করিডোরকে 3টি প্রশ্ন করতে চাই, যা আপনার বিবেকের দর্পণে বারবার আঘাত করবে। প্রথম প্রশ্ন, উপকারের ঋণ কি ক্ষমতার বাজারে স্রেফ একটি পুরনো নোটের মতন অচল? যে নাইডু মাস কয়েক আগেও মোদীর শক্তির স্তম্ভ ছিলেন, আজ কেন তাকেই এনডিএর ভিড়ে ঘোলা জল খুঁজতে হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, গণতন্ত্রের এই কিস্তি খেলায় শেষ পর্যন্ত কে কাকে ব্যবহার করছে? দল ভাঙানোর যে সংস্কৃতি আপনারা তৈরি করেছেন, তাকে একদিন আপনাদের নিজেদের ঘরের দরজায় কড়া নাড়বে না? তৃতীয় প্রশ্ন, আদর্শের দোহাই দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তার শেষে কি শুধুই মানি ভাইয়ের জয় জয়কার? ক্ষমতার কুর্সি কি আজ এতটাই দামি যে তার জন্য নৈতিকতার শেষ চিহ্নটুকুও মুছে ফেলতে হবে? মনে রাখবেন, ইতিহাস কখনো ক্ষমতার দাপট মনে রাখে না, মনে রাখে পতনগুলো। চন্দ্রবাবু নাইডুর এই ইউটার্ন হয়তো কোনো ব্যক্তিগত কৌশল, কিন্তু এই যাত্রাপথ জানান দিচ্ছে সিংহাসন আজ নড়বড়ে। রাজনীতির এই বিষাক্ত মেঘ আর কত দূর গড়ায়, আর কত ধুলোয় মিশে যায়, দেখতে থাকুন। কারণ সত্যের মুখ কখনো ঢাকা থাকে না, শুধু সময় এলেই তার মুখোশ খসে পড়ে। উইকেন্ড ভালো কাটুক, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।